কে তুমি মা বলো না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি সুমিত্র আপনাদের সঙ্গে রয়েছি এই অনুষ্ঠানে। একটা জিনিস আমরা দেখেছি, আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যে এরকম গেছে যে বদনাম তার সঙ্গে আইনি ঝামেলা এটা কিন্তু প্রতিনিয়ত বহু জায়গায় হচ্ছে। আপনি খুব ভালো কাজ করছেন অফিসে, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার কলিগরা আপনাকে এমন ঈর্ষা করতে শুরু করলো, যেহেতু বড়োবাবু আপনাকে বস, যে আপনাকে খুব সুনজরে দেখেন, আপনি খুব সুনাম আপনার কাজের, এমন একটা প্রতিপন্ন করলো, আপনি এমন একটা কি পজিশনে আছেন যে সেখান থেকে আপনার ওপর চুরির অপবাদ হলো এবং সেখান থেকে মামলা মোকদ্দমা হলো এবং আপনার জেল হলো এবং সেখান থেকে আপনার জীবনটা ছারকার হয়ে গেল। এমন দেখা যায় যে আপনি একটা কাজ খুব ভালো মনে কারোর জন্য, খুব উপকারের জন্য করতে গেলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল আপনিই দোষী হয়ে গেলেন এবং আপনারই সবচেয়ে বেশি বদনাম হলো যে আপনার নাকি ওখানে কোনো ফায়দা ছিল বলে আপনি কাজটা করেছিলেন। আপনি কিন্তু একদম মনের দিক থেকে ভেঙে গেলেন। এমন মানুষ আমাদের জীবনে খুব কম আসে যিনি প্রথম কাজটা করেন বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেন, অর্থাৎ ভালো থাকার কনসেপ্টটা যিনি নিয়ে এসছেন। আজকের আমাদের অনুষ্ঠানে যিনি আসেন, জ্যোতিষ জগতে সব কিছুর মধ্যে তিনি প্রধানতম ভাবে নিয়ে আসেন যে ভালো থাকতে হবে। আগে ভালো থাকার জন্য যা যা করতে হবে সব করতে হবে, তার জন্য যা যা দরকার, যতদূর দরকার আমি করব। দীর্ঘদিন ধরে করছেন জ্যোতিষটা, দীর্ঘ একদম শৈশব, ছোট্টবেলা থেকে। যখন আমি বারংবার বলি যে মানুষ যখন পুতুল খেলায় রত থাকে তখন তিনি দেবতার আরাধনা করতেন। জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, বাংলার জ্যোতিষী জননী, পরমাত্মার সাধিকা খনামা। আমাদের সঙ্গে রয়েছেন খনামা, কথা বলবো তার সঙ্গে। প্রথমেই স্বাগত জানাবো তাকে। তোমাকে এবং তোমাদের সকলকে প্রাণের ভালোবাসা জানিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। ভালো থাকা অতি প্রয়োজন, অতি প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আর সেই ভালো থাকা, একা ভালো থাকা আবার ভালো থাকা নাকি নিজে শুধু ভালো থাকলাম না, কখনোই না। সবাই ভালো থাকলে তাকে বলে ভালো থাকা। ভালো আছো গো? হ্যাঁ গো, ভালো আছি। ভালো আছি তখনই বলতে পারবো যদি সকলে মিলে আমরা ভালো থাকি। ভাবনাটাকে একটু এমনি করে ঘোরালে বড় ভালো লাগবে। দেখো, ভেবে দেখো, যদি তুমি তোমার পরিবারের সঙ্গে রয়েছো, তো পরিবার, তোমার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ থাকেন, তখন কিন্তু কেউ তোমায় জিজ্ঞাসা করছে ভালো আছো, তখন কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভালো আছে বলা যাবে না। বলতে হবে আমি ভালো আছি, কিন্তু আমার সন্তান, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার স্বামী বা যে কেউ হয়তো অসুস্থ হতেই পারেন। তখন বলতে হবে তার না শরীরটা ভালো নেই। এই যে তার ভালো নেই এটা বলতে হলো, তাহলে তোমার ভালো থাকার থেকে একটু কমে গেলে, তুমি রীতিমতন কমে গেলে, কারণ তোমারই আপনজনে শরীরটা ভালো নেই এবং তার সঙ্গে মানসিক একটা চাপ, সারাক্ষণ আমি মানসিক ভাবছি যে ও ভালো নেই, ও ভালো নেই। আমি যা কাজ করছি ওটা দেখবে সবসময় মাথার মধ্যে চলছে, একটা নেগেটিভ চিন্তা, সবসময় নেগেটিভ চিন্তা। ও ভালো নেই, কবে ভালো হবে, আত্মাক করা, কাকে কোন ডাক্তারবাবুকে দেখাবো, কি করলে ওকে সুস্থ করবো, এই যে একটা চাপা টেনশন কাজ করে সবসময়ের জন্য। আর সেই ভালো থাকাটা স্বতঃস্ফূর্তভাবে বলা যায় না, হ্যাঁ গো ভালো আছি, এটা বলা যায় না। সেই জন্য যেমন পরিবারের সবাই মিলে ভালো থাকলে তবে ভালো থাকা, আর আমার মনে হয় যে এই জগতের সবাই ভালো থাকলে তবে আমার ভালো থাকা। কারণ প্রত্যেকের মধ্যে আমার মনে হয় যেন আমি আছি, আর আমার মধ্যে যেন মনে হয় প্রত্যেকে আছে। এই একটা ফিলিংস, এই একটা ভালো লাগা এবং সকলকে ভালো রাখার একটা ভীষণভাবে চেষ্টা। আর সেই ভালো রাখার চেষ্টার জন্য আমার বলো না কাতর স্বরে বৃথা জন্মে সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, ভয় নেই। আর একেবারে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তার কারণ যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো অনেকক্ষণ অনেক 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 বিষয়ে কথা বলবো, অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে। যতটুকু আমি জেনেছি সেটা তোমাদের সামনে প্রকাশ দেব, কারণ আমি এসেছি অনেক কথা বলার জন্য। অনেক কথা বললে না, কথা দিয়ে ব্যথা সারানো যায়, সমস্যার সমাধান ঘটানো যায় কথার দ্বারায়। সেই জন্য সকলে মিলে ভালো থাকার বেশ কতগুলো দিক আজকে আমরা জেনে নেব, বুঝে নেব। একদম তাই। এই যে আমরা কথা বলছিলাম যে আমরা খুব কাজ করছি, খুব অফিসে খুব সুনাম, সবাই খুব মানে টানে, হঠাৎ করে আমাকে এমন একটা আর্থিক চুরির মামলায় দিয়ে দেওয়া হলো যে আমার পুরো সম্মানটা তো গেল, হ্যারাসমেন্ট, পুলিশিয়ে হলো, সেখান থেকে গিয়ে আমি একদম জেলে চলে গেলাম, আমার অর্থটাই চলে গেল, আমার চাকরি থেকে বার করে দিল, মানে পুরো জীবনটাই, পুরো জীবন, হ্যাঁ এলোমেলো হয়ে গেল, একদম এলোমেলো, জীবনটা এলোমেলো হয়ে গেল। মানে শুধু তাই নয় যে নিজের তো যা হবার হলোই, প্লাস কি আমি কি করে
ছেলে মেয়েদের কাছে মুখ দেখাবো, Exactly. এরপরে তাদের কাছে কি করে তাদের পড়াশোনা শেখাবো, তাদের জীবনে কি করে এগিয়ে নিয়ে যাব, তাদের কাছে কি করে মুখ দেখাবো, তারা ভাববে আমার পিতা বা আমার মাতা এরকম। এটা একটা লজ্জাজনক। আত্মীয় স্বজনদের কাছে, শ্বশুরবাড়ি বাপের বাড়ির কাছে লজ্জাজনক। নিজের পুরুষ যদি হয় তাহলে স্ত্রীকে যে দায়িত্ব নিয়েছে এই মাঝপথে এসে সেই দায়িত্ব থেকে সরে যাওয়াটা কেমন লাগে, বড় কষ্ট, বড় কষ্ট। এ যেন কারোর জীবনে না আসে, এই প্রার্থনা করি মা কালীর কাছে যে মাগো কারোর জীবনে যেন না আসে। কিন্তু তা বললে তো হচ্ছে না, শোনা তো যাচ্ছে অনেকের জীবনে। ছক দেখলে বোঝা যায় যে অনেকের জীবনে এরকম সম্ভাবনা, যারা ছোটবেলার থেকে ছক দেখায়, যারা অল্প বয়স থেকে ছক নিয়ে আলোচনা করে, হাত দেখায়, ছক দেখায়, যারা আসে তাদেরকে বলে দেয়া যায় যে বাপু তোমার এই বয়সে কিন্তু একটা চূড়ান্ত অশান্তির যোগ আছে, তোমার 48 বছর বয়সে, 52 বছর বয়সে, এরকম যার যেরকম থাকে তাদেরকে বলে দেওয়া যায় যে এই এজেতে এসে তোমার চূড়ান্ত অপমান হওয়ার যোগ, চাকরি যাওয়ার যোগ, নানান রকম দুর্ভোগ, কারণ ছক এই কথাই বলছে। তো তখন তাদেরকে অ্যালার্ট করে দেওয়া যায়, তখন তারা তার জন্য কি করলে ভালো হবে সেই ভাবনা নিতে থাকে। কিন্তু যদি এমন হয়ে থাকে কেউ ছক দেখায়নি, কোনো দিন দেখানোর কোনো প্রয়োজন হয়নি, স্মুথলি চলছিল, খুব সুন্দর জীবন চলছিল, সেই ছোট্টবেলার থেকে পাশ করা, ভালো রেজাল্ট করা, ভালো রেজাল্ট করতে করতে হায়ার স্টাডি করা, তারপরে ভালো চাকরি করা, তারপরে ভালো বিবাহ করা, ভালো গৃহ নির্মাণ করা, স্মুথলি লাইফটি চলছিল। সেই লাইফের মধ্যে এমন এত বড় একটা ব্রেক আসবে সে স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু এসে গেল। কারণ ভাগ্য কথা বলে, ভাগ্য যেমন ভালো হয়, আবার ভাগ্যের চাকাটা তো ঘুরতেই থাকে, কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ। আর আমাদের কাজ কি, যে সেই মন্দ জায়গাটাকে আবার স্টার্ট করে দেয়া, ঠেলে দেয়া, সেই পথটাকে দেখিয়ে দেয়া, দেখো বাপু এই দিক থেকে মন্দ আসার সম্ভাবনা আছে, তুমি এটিকে ঠিক করে নাও। সেই ঠিক করে নেওয়ার পথটিকে দেখানো, সেই ঠিক করে নেওয়ার পথটিকে দেখানোর জন্য ছকটিকে দেখা, গণনাটা ঠিক করা, হস্তরেখাটা ঠিক করে দেখা, দেখে ঠিক মতন সুষ্ঠুভাবে বিবেচনা করা, বিচার করা, গণনা করা এবং তাকে অ্যালার্ট করা, এইগুলোর প্রয়োজনীয়তা আছে। এইগুলো হলে তাহলে আর মানুষকে এত বড় টাপে পড়তে হয় না। কিন্তু যে পড়ে গেছে, যার এরকম সমস্যা এসে গেছে, তাকে কি করে উদ্ধার করতে হবে, তাকে কি করে উদ্ধার করা যাবে, তার বিভিন্ন দিক নিয়ে এসো আজকে আমরা কিছুটা আলোচনা করি। সেটা হচ্ছে, যদি দেখা গেল জাতক জাতিকার জন্ম সাল সময় সব ঠিক আছে, তার গণনা করা হয়েছে, ছক রেডি, কোষ্ঠী রেডি, তাকে সেইভাবে তার বিচার করতে গেলে সেইভাবে সুষ্ঠুভাবে তার বিচার করতে হবে, দেখতে হবে তার শনি গ্রহের কি পজিশন, তার রাহু গ্রহের কি পজিশন, কেতু গ্রহের কীরকম আছে, বৃহস্পতি কি বলছে, বৃহস্পতি কোন স্থানে রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্র বিরূপ হলেও অনেক রকমের গণ্ডগোল হয়। চন্দ্র দিকটাকে মানুষ অনেকে আছে অতটা গুরুত্ব দেয় না, ভাবে কি শনি রাহু ঠিক আছে, মেনগুলো যেগুলো আমরা ভয় পাই সেই গ্রহগুলো যখন ঠিক আছে, চন্দ্র একটু বিরূপ, জ্যোতিষমশাই কোনো সময় বলেছিলেন, কেউ ঠিক আছে ওটা চালিয়ে নিতে পারবো, কিন্তু না, এতটাই অগ্রাহ্য করার নয়। চন্দ্র বিরূপ থাকলে অনেক মন্দ হতে পারে, সেই জন্য চন্দ্রের দিকেও ধ্যান দেওয়া দরকার। এবং এই সময় ভীষণভাবে মানসিক দিক থেকে বিপর্যস্ত অবস্থা, আর্থিক দিক থেকে এত সমস্যা, এত কষ্ট, সেই জায়গা থেকে কেতু গ্রহের দিকে লক্ষ্য রাখতে হবে, চন্দ্র গ্রহের দিকে লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে বৃহস্পতি গ্রহের দিকে। জাতক জাতিকার এই তিনটি মেন এই কারণে, যে কারণটি নিয়ে আজকে আলোচনা করছি, মাঝপথে ব্রেক, জীবনের মাঝপথে এসে ব্রেক। চাকরি করতে করতে হঠাৎই অসহায় অবস্থা, চাকরি চলে গেল, সম্মান চলে গেল, জেল হাজতের জায়গায় চলে এলাম, একদম অপমানিত হয়ে গেলাম, এই জায়গার থেকে পরিত্রাণের জন্য, মানুষের জন্য এগুলো দেখে নেওয়া দরকার। দেখে নিয়ে তখনই তাকে প্রথমে সাপোর্ট দিতে হবে। চন্দ্র বিরূপ থাকলে চন্দ্রের সাপোর্ট দেওয়া প্রয়োজন। তারপরে যদি তার দেখা যায় রাহু বিরূপ আছে, তার সেদিকে সাপোর্ট দেওয়ার দরকার। যদি দেখা যায় যে না, তার কেতু বিরূপ আছে বলে এতটাই অসম্ভব হচ্ছে, এতটাই ক্ষতি হচ্ছে তার জীবনে, তখন কেতুর প্রতিকার করার দরকার। কারণ সম্মানহানি, কেস মামলা, এগুলো কেতু ইন্ডিকেট করে। কেতু যদি জাতক জাতিকার বিরূপ থাকে তাহলে এমনটি অবস্থা হয়। চন্দ্র আর কেতুর দিকে ভীষণভাবে খেয়াল রাখা উচিত। চন্দ্র বিরূপ থাকলে মন চঞ্চল হয়ে যায়, মানসিক অস্থিরতা হয়ে যায়। আর এরকম বিরূপ অবস্থা থাকলে মানুষের তো মন অস্থির হবেই, মানুষ তো বিরূপ হয়ে যাবেই, ভালো কথাও তার আর ভালো লাগে না। সেই ক্ষেত্রে জাতক জাতিকার এই দিকগুলোকে গার্ড দেওয়া দরকার হয়, যে চন্দ্র এবং
কেতুর দিকটা ভীষণভাবে লক্ষ্য রাখার দরকার। কি উপায় অবলম্বন করলে এগুলোর থেকে পরিত্রাণ পাবো সেই পথগুলোর দিকে দৃষ্টিপাত করার প্রয়োজন হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জাতকের এরূপ হয়েছে, তাহলে জাতিকার অর্থাৎ তার স্ত্রীর ছক কি বলছে এটিকেও দেখে নিতে হয়। অনেক সময় দেখা যায় স্ত্রীর ছক বা স্ত্রীর হাতে এরকম অবস্থা ছিল, এরকম সময় এসে স্বামীর একটি ভীষণভাবে অমঙ্গল সূচক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর ছকে রয়েছে, স্বামীর ছকে কিছু নেই। অবাক কাণ্ড যেন, যেরকম দেখা গেল যে স্ত্রীর স্বামীর ছক ঠিক আছে, কিন্তু স্ত্রীর ছক দেখে দেখা গেল আরে বাপরে এর তো এরকম অবস্থা হওয়ার যোগ রয়েছে। তারা ভুল করেছে, তারা দেখেছে স্বামীর ছকটি নিয়ে দেখেছে, মানে যে পুরুষটির এরকম অঘটন ঘটেছে সে তার ছক নিয়ে বিচলিত হচ্ছে, কিন্তু তাতে কোনো কিছু হচ্ছে না, সুরাহা হচ্ছে না। তখন ভালো জ্যোতিষ যারা তারা তো বলবেই যে স্ত্রীর ছকটা দেখাও, স্ত্রীর ছকটা দেখি কেন তোমার এরকম হচ্ছে। দুজনের ছক মিলিয়ে যেমন বিবাহের আগে দুজনের ছক মেলাতে হয়, তেমন কোনো অঘটন ঘটলেও দুজনের ছকটা দেখতে হয় স্ত্রীর কারণে এরকম হচ্ছে কিনা, বা স্ত্রীর যদি এরকম অঘটন ঘটে তাহলে তার স্বামীর কারণে এরকম হচ্ছে কিনা। দুজনের ছক বিচার ভালো করে করতে হয়, ভালো করে দেখে বিচার বিবেচনা করে গণনা করে তারপরে সফলতার জায়গায় ফেরানো যায়। ওই অসম্ভবকেও সম্ভব করা যায়, এমন অনেক ঘটনা আছে যেটা করা গেছে, যেটা হচ্ছে যে চাকরি চলে গেছে সেই চাকরিকে আবার ফিরিয়ে দেয়া সম্ভাবনা হয়। এবং এইখানেই আমরা জানি যে এই যে বারংবার সম্ভাবনার কথা উঠে আসছে, বারংবার খনামা বলছেন, তার কারণ অ্যাওয়ারনেস। উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে চেতনাটা ঢুকিয়ে দেওয়া আমাদের মধ্যে। আমি বারংবার বলি, জানেন তো, সমস্যা থেকে একটা ফোন কল দূরে রয়েছে খনামা। একটা ফোন কল আপনার জীবনের অনেকটা রং বদলে দিতে পারে, আর সেই রঙের জন্য খনামা আমাদের পাশে সদাই তো থাকেন। আমরা সদাই জানি, এত বছর ধরেই যারা খনামাকে চেনেন এবং যারা নাম শুনেছেন সদাই জানি যে আস্থা আর বিশ্বাসের সেই প্রতীকটা বহন করে নিয়ে চলেছেন। এবং সেখানে আমরা বলি আমাদের অনেক কাছাকাছি জায়গায় রয়েছেন। স্টলে আমাদের দুটো নাম্বার যাচ্ছে, দেখুন ইনফ্যাক্ট 3টে নাম্বার যায়, একটা ল্যান্ডলাইন নাম্বার যায়, দুটো মোবাইল। আপনি তো মোবাইলের যুগ, আপনারা 9831070429, 9831058429 যে কোনো একটা নাম্বারে ফোন করে নিন। কখন কবে কোথায় খনামাকে কোন চেম্বারে পাওয়া যাবে আপনাদের ব্যাক অফিসের ফোন থেকে আপনাকে বলে দেওয়া হবে। আমরা পাই বারাসাত, ঢাকুরিয়া, বনহুগলি, বিটি রোডে বনহুগলি। যে কোনো চেম্বারে আসার জন্যই আপনি বলবেন ফোন কল করে কোথায়। আপনি যদি ফোন কলে না পান বা দূরে থাকেন, আপনি জাস্ট একটা SMS করুন আপনার নাম, আপনার জায়গার নাম এবং ফোন নাম্বার দিয়ে আমরা এখান থেকে যোগাযোগ করার একটা চেষ্টা করে নেব। আর আপনাদেরকে বলি, আপনারা জানেন যে খনামা শুধুমাত্র জ্যোতিষ ব্যক্তিত্ব তাই নয়, খনামা যে কাজটা করেন অগণিত মানুষের জন্য কাজ করেন। যে কাজটা তার একটা আশ্রমের মাধ্যমে হয়, দিগদর্শন আশ্রম। শুধুমাত্র আর্তপীড়িত মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, যাতে তাদের পাশে থাকা যায়, সেই কাজটাও খনামা করেন। এবং আমাদের সকলের জন্য তিনি একটা বই লিখেছেন, জীবন চক্রে জ্যোতিষ, প্রভাব এবং প্রতিকার। এই বইটা আপনারা কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে পেয়ে যাবেন। আপনাদের পাড়ার যে বইয়ের দোকানকে বললেও এনে দেবে। এছাড়াও প্রত্যেকটা চেম্বারে এই বইগুলো অ্যাভেলেবেল, আপনারা ফোন করলেও ডাকযোগে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা যাবে। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের সকলকেই বলি যে আপনারা যে কোনো প্রবলেম যেটা মনে করবেন, ফোন কল, জাস্ট একটা ফোন কলের ওপারে রয়েছেন খনামা। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমায় এ কথাই দিচ্ছে বলে কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। নমস্কার। কে তুমি মা বলো না।